দীর্ঘদিন তারা তাদের বেতন বৈষম্যের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছিলেন। সবচেয়ে বড় কথা, যখন পূর্বতন সরকারের একদম শেষের দিকে অর্থাৎ নির্বাচনের একেবারে প্রাককালে আশা কর্মীদের দেখতে পাওয়া গেছিল, লক্ষ লক্ষ আশা কর্মীদের দেখতে পাওয়া গেছিল রাজপথ কার্যত দখল করে নিয়েছিলেন। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা তারা অবরুদ্ধ করে দিয়েছিলেন, কারণ তারা দীর্ঘ 15 বছর ধরে এই সরকারের কাছ থেকে ব্রাত্য থেকে গিয়েছিলেন। সব থেকে বড় একটা বিষয়, সেটা হচ্ছে আশা কর্মীরা তাদের উপরেই নির্ভর করে কিন্তু রাজ্যের স্বাস্থ্য বিভাগের একটা বড় অংশের কাজকর্ম চলে। আর সেই জায়গায় তারা যেভাবে প্রাক্তন রাজ্য সরকারের কাছ থেকে ব্রাত্য হয়েছিলেন, সেই বিষয়ে তাদের মধ্যে ক্ষোভ চরমে উঠেছিল। তৎকালীন আশা কর্মীদের নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাদের বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ তুলেছিলেন। তাদের আন্দোলনকে বলেছিলেন তাদের আন্দোলনের পেছনে বিজেপির সরাসরি মদতপুষ্ট হাত রয়েছে। অথচ আশা কর্মীরা তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়েছিল রাজ্যের কাছে, রাজ্য সরকারের কানে জল ঢোকাতে গেছিল যে তারা তাদের ন্যায্য অধিকার থেকে কেন বঞ্চিত। এই সরকার যারা বর্তমানে ক্ষমতায় আছে অর্থাৎ বিজেপির সরকার, তৎকালীন সময়ে আশা কর্মীদের নিয়ে বক্তব্য দিয়েছিলেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বলেছিলেন আশা কর্মীদের ন্যায্য বেতন কেন দেওয়া হচ্ছে না। আজকে তিনি মুখ্যমন্ত্রী, এবার সামনে যে 22 তারিখে তিনি পূর্ণাঙ্গ বাজেট আনছেন, সেই বাজেটে কি এই আশা কর্মীদের ঝুলিতে কিছু দেবেন? কারণ তারা দাবি করেছিলেন 25,000 টাকা তাদের ন্যূনতম বেতন হওয়া উচিত, যেটা কেন্দ্রীয় কন্ট্রাকচুয়াল নীতিতে ন্যূনতম বেতনের কাঠামো। গোটা বিষয়টা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আশা কর্মীদের অন্যতম নেত্রী ইসমাত আরা খাতুন। ইসমাত আরা দি, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। সবার প্রথম আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনারা যে আন্দোলন সংগঠিত করেছিলেন তৎকালীন সময়ে, সেই আন্দোলনে সাড়া পড়েছিল সারা বাংলা জুড়ে। এই সরকারের কাছে আপনারা এখনো পর্যন্ত কতদূর পৌঁছতে পেরেছেন, যদি এটার উপরে আগে একটু আলোকপাত করেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ তো বটেই, গোটা ভারতবর্ষের মানুষ আশাকর্মীদের যে আন্দোলন আর এই আন্দোলন কেন করতে হয়েছিল, তারা স্বাস্থ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত হিসেবে কাজ করে। স্বাস্থ্য ব্যবস্থার যে টোটাল ব্যবস্থাটাকে নির্মাণ করার জন্য, তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টোটাল একটা এফোর্ট আছে স্বাস্থ্য দপ্তরের। এই টোটাল এফোর্ট যে আছে তার একেবারে ভিতে আশা কর্মীরা কাজ করে। গ্রামীণ স্বাস্থ্য, মা শিশু, এখন মা শিশুর পরিষেবা শুধু নেই, মা শিশুর পরিবারের আর যত মানুষ আছেন, গ্রামবাসী জনগণ সকলেরই স্বাস্থ্য পরিষেবার নানান ধরনের পরিষেবা দেওয়া হয়। কিন্তু এই আন্দোলনটা আমাদের করতে হয়েছিল এই পরিষেবা দিতে গিয়ে একটা কর্মীর যে ন্যূনতম ভাতা হওয়া উচিত, তার অধিকার থাকা উচিত, যে ভাতাটা সঠিক সময়ে পাওয়া উচিত, যে ভাতাটা সাফিসিয়েন্ট নয়, তার কাজের নিরিখে, তার পরিশ্রমের নিরিখে আরো বাড়ানো উচিত, এটাই তো আমাদের দাবি ছিল। এবং যতটুকু ধার্য ছিল সেটুকুও ঠিক মতো না পাওয়া, এই না পাওয়াটাও ছিল একটা মানে লাগাম ছাড়া, মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, বছর ঘুরে যাচ্ছে, ফলে একটা না পাওয়া, তার বঞ্চনা এবং সঠিক তার যে অধিকার সেটা না পাওয়ার এই ক্ষোভটাই ছিল কিন্তু চূড়ান্ত। এবং সরকারের নানা ঘোষিত বিভিন্ন সময়ের যে টাকা প্রশ্নে বলুন, কিছু নিয়ম, ঘোষিত যে নিয়ম কিংবা ঘোষিত কিছু অনুদান, কিছু টাকা পয়সা, সেগুলো ঠিক মতো না পাওয়াটাও ছিল কিন্তু একটা চূড়ান্ত বঞ্চনা। ফলে এই যে এত বড় একটা ক্ষোভ যেটা আউটবাস্ট হলো, এত বড় ক্ষোভে সেটা একটা চূড়ান্ত আকার নিয়ে গেল, আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং শহরের ক্ষেত্রে যারা আরবান আশা, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, আমরা একসাথেই এই আন্দোলনটা, লড়াইটা, দাবি দাওয়া নিয়ে আমরা পথে নেমেছিলাম। ফলে আমাদের এই আন্দোলনটা করতে গিয়ে
দীর্ঘ তো নানান ফর্মে জেলায় জেলায় ব্লকে ব্লকে রাজ্যে আন্দোলনের ফর্ম ছিলই, শেষমেশ আমাদের 48 দিন কর্মবিরতি করতে হয়েছিল জরুরিকালীন পরিষেবা বজায় রেখে। ফলে এইটাতে ধরুন 99% কর্মী গ্রামের শহরের তারা সব সামিল হয়ে গেল। তার মানে এই সিমটমে বোঝা যায় একটা ক্ষোভ কত চূড়ান্ত আকার নিয়েছে এবং বঞ্চনাটা কত মারাত্মক সেটা কিন্তু তাদের এর দ্বারাই এসে গেছে। গোটা আপনি যে কথা বললেন সমস্ত মানুষই দেখেছেন। ফলে স্বাভাবিকভাবে এই বঞ্চনাটা তো ছিলই। আমরা বারবার গেছি। আমাদের আপনি যে কথাটা বললেন, আমাদেরকে নানান সময় বলা হয়েছে যে এদেরকে রাজনৈতিকভাবে খেপানো হচ্ছে, তো এদেরকে উত্তেজিত করা হচ্ছে, নানান তকমা দেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে বিজেপির হাতকে আমরা শক্ত করার জন্যই আর কি, মানে এই ধরনেরই তাদের ভাবের পিছনে বিজেপি আছে। অথচ গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন স্বাস্থ্য ভবনে যখন আমরা আন্দোলনে গেছি, হাজার হাজার কর্মী কত বাধা বিপত্তিকে মোকাবিলা করে, সেখানে বিজেপির অনেক নেতৃস্থানীয় অনেক লিডাররাও এসেছেন, তারা সংহতি জ্ঞাপন করতে এসেছেন। আমরা কিন্তু আমাদের সংগঠনের সুনির্দিষ্ট নেতৃত্বে আন্দোলনটাকে আমরা ঠিক এককভাবে পরিচালনা করার জন্য আমরা সেখানেও কিন্তু এই দূরত্বটা রেখেছিলাম। ফলে এগুলো হচ্ছে একটা মানুষের মধ্যে আমাদের ভুল বার্তা, বিভ্রান্তি এনে দেওয়া, এই চেষ্টা মানে নানান ভাবে আন্দোলনকে ভাঙার চেষ্টা করেছে, আমাদের দাবিগুলোকে কিছু নয় নস্যাৎ করে দেওয়ারও চেষ্টা করেছে। এবং স্বাস্থ্যমন্ত্রী কথা বললেন, উনি 19শে ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে প্রেস মিট করলেন, করে যেভাবে উনি হুঁশিয়ারি দিলেন, আপনারা সংবাদ মাধ্যমে আপনারা যেহেতু সংবাদ মাধ্যম আপনারা জেনেছেন, উনি পরিষ্কার বললেন আশা কর্মীদের আমি 8বার ভাতা বাড়িয়েছি। আমরা 8বার ভাতা বাড়িয়ে কত ছিল? 5250 টাকা। এটা আমাদের শুনতেও লজ্জা করেছে। ওনারা বলতে কোনো দ্বিধাবোধ করেননি। কেন করেননি এটা আমাদের কাছে খুব অবাক লেগেছে এবং এখন আমরা ভাবি তারা কি বলেন এবং কি বললেন। এবং উনি এটাও বললেন যে বলেছিলেন, আমি এখানে একটুখানি বলে দিই, আমি সেই প্রেস মিটে ছিলাম। উনি এটাও বলেছিলেন যে 15,000 টাকা বর্তমানে আশা কর্মীদের বেতন এই সরকার করেছে, আগামী দিনে এইটাকে বাড়ানো যায় কিনা এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তিনি দরবার করেছেন আপনাদের বেতন বাড়ানোর জন্য। একেবারেই সঠিক বলেছেন। আমরা তখন কিন্তু পরের দিনই আমরা প্রেস মিট করে বলেছিলাম যে 15,000 টাকা কোথায় আশা কর্মীরা পায় এবং রাজ্য সরকারের তহবিল থেকে কোন অ্যাকাউন্টে ঢোকে সেটা ওনারা আমাদের কাছে প্রমাণ দিন। এর উত্তর তারা দিতে পারেননি। বরং তিনি বলেছিলেন আমাদেরকে যে 21শে ফেব্রুয়ারি স্বাস্থ্য সচিব আমাদের সঙ্গে বসবেন বলে ডেকেছিলেন, সেদিনই হাজারে হাজারে মানে এ রাজ্যের যত আশাকর্মী তারা সকলেই একটা প্রত্যাশা নিয়ে আসছিল, তাদেরকে যেভাবে আটকানো হয়েছে, হয়রান করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, ফাঁড়িতে ভরে দেওয়া হয়েছে, ট্রেন থেকে নামানো হয়েছে, বাস থেকে নামানো হয়েছে, রাত্রিবেলায় কর্মীদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখা হয়েছে, মানে একটা গোটা সরকার প্রশাসনকে যেভাবে নামিয়ে দেওয়া হয়েছিল। অথচ নারায়ণ স্বরূপ নিগম সাহেব বৈঠকেরই ডেট ছিল এবং চন্দ্রিমা ভট্টাচার্য 19শে ফেব্রুয়ারি বলেন আমরাও কিন্তু বসে নেই। 21 তারিখে আমাদের এই প্রোগ্রামকে বানচাল করার জন্য একটা হুঁশিয়ারি কেন দিয়েছিলেন, কেন আমাদের সঙ্গে এই লড়াইটা তিনি একেবারে যুদ্ধ ঘোষণার মতন লড়েছিলেন, এটা আমাদের কাছে খুব বিস্ময়কর লেগেছে। এরা কারা? স্বাস্থ্যকর্মী। এবং কি তাদের দাবি? ন্যায্য পাওনা সেটা পাচ্ছে, সেই দাবিই ছিল। ফলে মানে বাধ্য হয়ে পরে বাজেটে 1,000 টাকা আন্দোলনের চাপে 48 দিন কর্মবিরতি করার পরে জেলে গিয়ে, ফাঁড়িতে গিয়ে, কেস খেয়ে, মার খেয়ে, থানায় আটকে রেখে এত লড়াইয়ের পরে 1,000 টাকা আন্দোলনের ফলেই মানে ওই 5,250 পেত, 6,250 তাদের হলো। যদিও আরবান আশারা তারা এখনো পায় না। এবং আর যাদের যাদের জন্য ঘোষণা করা হয়েছিল এই অঙ্গনওয়াড়ি, জায়গাটা আমি সিভিক, একটুখানি আসবো ইস্রতারা দি যে প্রাক্তন রাজ্য সরকারের মিথ্যাচার তা আমরা প্রত্যেক মুহূর্তে দেখে এসেছি। বলা ভালো প্রাক্তন রাজ্য সরকারের যে নেত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী তার মিথ্যাচারও প্রত্যেক পদক্ষেপে আমরা দেখে এসেছি। কিন্তু এই সরকার আসার পরে
কারণ একটাই কারণে বলছি, তৎকালীন বিরোধী দলনেতা তখন আপনাদের হয়েও মুখ খুলেছিলেন। ঠিক যেভাবে তিনি ডিএ নিয়ে মুখ খুলেছিলেন, ঠিক সেভাবে আশা আন্দোলন নিয়েও তিনি মুখ খুলেছিলেন। এই সরকারে তিনি মুখ্যমন্ত্রী। তাহলে আপনাদের ঝুলিতে কি পড়বে? আপনারা কি আদৌ তার কাছে আপনাদের দাবিপত্র পেশ করতে পেরেছেন? আগামী বাজেটে কি তিনি কোনো আশ্বাস দিচ্ছেন? কিভাবে হচ্ছে আপনাদের গোটা বিষয়টা? অবশ্যই মানে এখন আমাদের খুবই জরুরি এই প্রশ্নে আমি আসবই। সেই সময়ে তখন ওনারা বিরোধী দল এবং ওনারা এই যে আজকে ক্ষমতায় এসেছেন ওনারাও সেই আন্দোলনের মুখে, ওই আন্দোলনের স্থলে বর্তমান সরকারের বহু নেতৃস্থানীয় বহু নেতা, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনিও ওখানে তার বার্তা দিয়েছেন, এসেছেন। শ্রমিক বাবু এসেছিলেন, লকেট দিদিমণি তিনি এসেছিলেন। নানানভাবে তারা আমাদেরকে মানে সাহায্য সহযোগিতা করার দিয়েছেন। এবং সেই সময়েই বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন, এরা যে 20-25 হাজার টাকা দাবি করছে, এই দাবিটা কি এমন অন্যায় দাবি, এটা তোদের ভাতা হওয়াই উচিত। এই কথাটা কিন্তু তখন তিনি বলেছিলেন। ফলে আমি যেটা মনে করি এই প্রশ্নে, এটা হওয়াই উচিত, উনি এটা মনে করেছেন। এবং আমরা মনে করি যে আশা কর্মীরা যে কাজ করে তারা সরকারি কর্মীর ন্যায় সরকারি স্কিমে অধীনে কাজ করে, সরকারি কর্মীর ন্যায় কাজ করে। এবং আজকে তারা বিভিন্ন ট্রেনিং পেয়ে এবং তাদের একটা শিক্ষাগত যোগ্যতা আছে, তারা অনেক দক্ষতা অর্জন করে, তাদের আরো ট্রেনিং দিয়ে যদি তাদের সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া হয়, এবং দেওয়া উচিত আমরা মনে করি, এবং সেই প্রত্যাশা তো বর্তমান সরকারের কাছে আশা হয় উচিত। ফলে সবে তো তারা ক্ষমতায় এসেছেন, আমরা মিট করেছি আমাদের এই দাবিগুলোই নিয়েই, ওনার সঙ্গে আমাদের মিট করার এখনো সুযোগ হয়। আমরা ওনার কাছে চিঠি পাঠিয়েছি। আমরা স্বাস্থ্য ভবনে 7 দফা দাবিগুলো নিয়ে, এই সরকারি কর্মীর স্বীকৃতি, সমকাজে সমবেতন, সরকার যে যে বিষয়গুলি তারা বাস্তবায়িত করবেন বলে ঘোষণা করেছিলেন সেগুলো সহ ন্যূনতম অন্তত 25,000 টাকা সরকারি স্বীকৃতি দিয়ে আশা কর্মীদের ভাতা দেওয়া, এই আশা তো আমরা করছি। অতীতের সরকার বলেছিল যে আমরা দিতে পারছি না, কেন্দ্র দেয় না, কেন্দ্রের বঞ্চনা। আজকে তো কেন্দ্র রাজ্য একই সরকার, কেন্দ্রের স্কিম দুটি সরকারের অধীনেই, এই স্বাস্থ্য মানে যে স্কিম চলছে দুটি সরকারের অধীনেই, তাদের শেয়ারিং আছে। ফলে আমরা মনে করছি আশা কর্মীদের এই ন্যূনতম 25,000 টাকা যেটা ওনারা বলেছে, এটা পাওয়ার তারা যোগ্য, তারা পাওয়ার অধিকারী। ফলে আশা করছি তারা সেটা বাস্তবায়িত করবেন। এটাই হচ্ছে আমাদের মানে বিষয়। আর আমরা আগামী দিনে মুখ্যমন্ত্রী যেহেতু নানান সময়ে নানান সভায়ও বলেছেন, আগেও বলেছেন, এখনো বলছেন, আশা কর্মীদের অবদানের কথা তিনি স্বীকার করছেন এবং কিছু তিনি করবেন ভাবছেন, একথাও নানান জায়গাতে আমরা শুনছি। ফলে কর্মীরাও তো তাতে আশ্বস্ত হচ্ছে। ফলে একটা সরকারের দায়িত্ব এই কর্মীদের তার ন্যায্য যে পাওনা সেটা দেওয়া। ফলে ওনার সঙ্গে আমরা আগামী দিনে ওনার সঙ্গে আরো বেশ কিছু সমস্যা যেগুলো নিয়ে আমরা বৈঠক করতে চাই, বসতে চাই, এবং আমরা আশা করছি তিনি নিশ্চয়ই আমাদের সঙ্গে বসবেন। বসার যে বিষয়টা আমি সমস্যাগুলো কি কি যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, সমস্যাগুলো হচ্ছে, ধরুন আশা কর্মীরা ইনসেন্টিভ ভিত্তিক কাজ করে, আবার রাজ্য সরকার একটা অনারেরিয়াম দেয় ফিক্সড। যে ইনসেন্টিভে কাজ করে তার যে ওয়ার্ক অর্ডার, এই ওয়ার্ক অর্ডার তো সব জায়গাতে একই রকমের হওয়া উচিত। এই ওয়ার্ক অর্ডার এক একটি জেলায় এক একটি ব্লকে তার ভিত্তিতে এক এক রকম ভাবে, এটা হচ্ছে আধিকারিকরা, কোথাও জেলা আধিকারিক, কোথাও ব্লক আধিকারিকরা, আমি তাদেরকে মানে দোষী সব মানে করছি না। তাহলে একই ওয়ার্ক অর্ডার এবং যে ওয়ার্ক অর্ডারটা আছে সেটা এমন ভাবেই তৈরি, পাবে কি পাবে না ইনসেন্টিভ সেটা সবসময় একটা ধোঁয়াশার মধ্যে থাকে। ফলে তার ভিত্তিতে কোথাও কোনো আধিকারিকরা এই মানে যে গাইডলাইন তার এক এক রকমের ক্ল্যারিফিকেশন, এক এক রকমের কিন্তু তার মানে এর ক্ল্যারিফিকেশন করার ফলে একই কাজের ভিত্তিতে একই ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কোনো জেলায় একটা ভালো অ্যামাউন্টের টাকা কোনো কর্মী পায়,
আবার কোনো জেলায় একটা কর্মীকে দেওয়া হয় না। এই বৈষম্যটা হবে কেন? আবার মূল যে বিষয়টা আজকে সরকারের দেখা উচিত, 2005 সালের এটা স্কিম, এই স্কিমে কাজ করতে গিয়ে আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থার যে ভিত, মা শিশুর মৃত্যুর হার কমানো এবং বহু রোগ মুক্ত করা, নির্মূল করার ক্ষেত্রে যে বিরাট অবদান, বিরাট ভূমিকা পালন করে, তাহলে আমাদের তো দেখা উচিত যে একটা মা বাচ্চা এই পরিষেবার মধ্য দিয়ে সে সুস্থ আছে কিনা, সে ভালো আছে কিনা, এইটার ভিত্তিতেই কিন্তু একটা কর্মীর তার যোগ্যতা, তার যে বেতন ভাতা, এটা কিন্তু যাচাই হওয়া উচিত। তাহলে আমি 6 মাস এই যে আমরা কর্মবিরতি করেছিলাম, কর্মবিরতি কিন্তু আমরা জরুরিকালীন পরিষেবা বজায় রেখেই কর্মবিরতি করেছিলাম, সেটা আমরা সরকারকে জানিয়েওছিলাম। এই কর্মীরা তারা ইউনিফর্ম ছাড়া বহু পরিষেবা দিয়েছে। ফলে কিছু মানে পরিষেবা থাকে, ভ্যাকসিনের বিষয় থাকে, কিছু ফলো আপ থাকে। ধরুন একটা বাচ্চা মানে জন্ম থেকে 15 মাস পর্যন্ত, কোনোটা হচ্ছে তার ডেলিভারি, মায়ের ডেলিভারি হলো, তার সে ডেলিভারির পরে 5 বছর পর্যন্ত মা এবং শিশুর এই পরিষেবা দেওয়াগুলো, এই দেওয়ার যে নির্দিষ্ট কোথাও যে ডেটগুলো থাকে, 1 মাসের মধ্যে একটা পরিষেবা সে দিলেই হলো এবং সে ফলো আপ করে, খোঁজ রাখে। একটা ধরুন ভিজিট এই আশাকর্মী দিতে পারেনি, কর্মবিরতির মধ্যে পড়ে গেছে, অথচ সে তার খোঁজ রেখেছে, পরে যখন সে কাজে আবার ফিরেছে সে তার পরিপূর্ণ সব পরিষেবাই দিয়েছে। 5 বছর পর্যন্ত একটা প্যাকেজ, একটা ভিজিট দিতে পারেনি বলে তার হাজার হাজার টাকা এখনো কাটা হচ্ছে। আবার অদ্ভুত দেখুন, বহু জেলা, বেশিরভাগ জেলাতে এগুলো কাটা হয়নি, দিয়ে দিয়েছে। তাহলে আশা কর্মীদের নিয়ম বলুন, গাইডলাইন বলুন, অর্ডার বলুন, কোথাও বিওমএইচ এর, কোথাও সিওমএইচ এর, কোথাও এএনএম এর দয়ার উপরে কি তাহলে ছেড়ে রাখা হবে? গাইডলাইন যদি দেওয়ার থাকে এবং তার কাজের পরিষেবার, তার যে সেবা দিচ্ছে এর নিরিখেই যদি একটা তার বেতন ভাতার ইনসেন্টিভের টাকা সেটা নির্ধারিত হয়, তাহলে এটাই তো আমি দেখবো মা বাচ্চা সুস্থ আছে কিনা, সেই কর্মী কাজে ফিরে তার পরিষেবাটা বহাল রেখেছে কিনা। এর ভিত্তিতে যেমন ডাক্তাররা কর্মবিরতি করেছে, তাদের তো ভাতা কাটা হয়নি, কিন্তু আশা কর্মী সে কম পয়সার কর্মী, তো ফলে কত হয়রান করা যায়, কত তাকে টাকা পয়সায় বঞ্চিত করা যায়। আমরা কিন্তু মনে করছি এই রকম ভাবে এই ব্যবস্থাটাই কিন্তু ইনসেন্টিভের যে মানে গাইডলাইন গুলো নানান ধরনের ধোঁয়াশা আছে, ইনঅ্যাডিকুয়েট আছে, ঠিক ঠিক এক এক জায়গায় এক এক রকমের ব্যাখ্যা, তাহলে পরিষ্কার ব্যাখ্যা থাকবে, পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। ফলে এগুলো নিয়ে আমাদের প্রয়োজনে অ্যাডমিনিস্ট্রেশন, স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিক এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে আসতে চাই, এবং আমরা আশা করছি তিনি যেভাবে নানান প্রশ্নে আশ্বস্ত করছেন, ভাবছেন, তিনি আমাদের সঙ্গে বৈঠক করবেন, এটা আমরা আশা করছি। অর্থাৎ আশা কর্মীরা কিন্তু আশায় আছেন যে মুখ্যমন্ত্রী তাদের প্রতি এবারে মানবিক হবেন। যদিও এখানে একটা প্রশ্ন কিন্তু থাকছে যে রাজ্যে আগামী 22 তারিখে রয়েছে পূর্ণাঙ্গ বাজেট এবং তার আগে রাজ্যের অন্যতম মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু বারবার জানাচ্ছেন কেন্দ্রীয় প্রকল্পের অধীনে যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা এই রাজ্যে এখনো পর্যন্ত কর্মরত রয়েছেন সেই সব কেন্দ্রীয় প্রজেক্টের অন্তর্ভুক্ত কর্মীদেরকে বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই খোঁজ নিচ্ছে এবং পাশাপাশি সেই সব কেন্দ্রীয় প্রকল্পের টাকা এখনো পর্যন্ত আসছে, কিভাবে আসছে, তাদের ফান্ডিং কোথা থেকে হবে, আগামী দিনে তাদের বেতন কিভাবে দেওয়া যাবে এবং তার জন্য পর্যাপ্ত রাজ্যের যে কোষাগার থেকে যে অর্থ ব্যয় করতে হবে তার কোথা থেকে সংস্থান করা হবে, গোটা বিষয়টা নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসেছেন। সেই জায়গা থেকে একটা সমাধান সূত্র বার করার চেষ্টা করছেন। এটা দিলীপ ঘোষ একাধিকবার এই নিয়ে বলেছেন, আমাদের চ্যানেলেও এই নিয়ে অনেকবার তিনি এই বক্তব্য পেশ করেছেন। সেখান থেকে দাঁড়িয়ে একটা কিন্তু আশার আলো আশা কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে যে আগামী 22 তারিখে যে পূর্ণাঙ্গ বাজেট রয়েছে তাতে আশা কর্মীরা আশা রাখছেন যে তাদের দাবি এবার খানিকটা হলেও মিটবে। প্রশ্ন যে তাদের দাবি এবার খানিকটা হলেও মিটবে। প্রশ্ন মিটলে কতটা মিটবে? 1 নম্বর। তার কারণ এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে আজকে বাধ্য হচ্ছি যে রাজ্যের বিরোধী দলনেতা তিনি নির্বাচন
ঠিক 2 বছর আগে 26-এ নির্বাচন হয়েছে, 24-এ যখন এ রাজ্যে দাঁড়িয়ে হকার উচ্ছেদ হচ্ছিল, তিনি তাদের পার্টি অফিস থেকে বসে ঘোষণা করেছিলেন হকার উচ্ছেদ করা যাবে না, প্রয়োজনে বুলডোজারের সামনে দাঁড়াতে হবে। কিন্তু রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার দেখা যাচ্ছে সেই হকার উচ্ছেদ প্রবলভাবে হচ্ছে, রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে দোকান ঘর। অর্থাৎ তার কথার বিরুদ্ধাচরণ তিনি নিজে করছেন। আমরা বলছি না আশা কর্মীদের সঙ্গে এহেন কোনো কাজ হবে, বা আমরা আশাও রাখছি না, আমরা চাইও না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যখন বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে বিরুদ্ধাচরণ থাকে, তখন কোথাও গিয়ে একটা প্রশ্ন চিহ্ন মানুষের মধ্যে তৈরি হয়। আর সেই প্রশ্ন চিহ্ন থেকেই মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে, আদৌ কি আশাদের নিয়ে আশায় বুক বাঁধা সম্ভব কর্মীদের পক্ষে? কতটা মুখ্যমন্ত্রী আমাদের তার উপরে কিন্তু নজর থাকবে। আগামী দিনে এই বিষয়ে আরো আপডেট দেব আপনাদের। ততদিন নজর রাখুন আমাদের চ্যানেলে নিউ টাউন সিটি কলকাতা। দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে।